আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওডিইর আরেকটা লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, তো এই যে ডিই, এটা দ্বারা আমি আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝাচ্ছি। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তো এর নাম থেকে আমরা সবকিছু বুঝতে পারতেছি। এক নম্বর কথা হচ্ছে তারা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, সাথে সাথে ওই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট হবে। আচ্ছা, আমরা দেখতে চাই যে কাকে আমরা হচ্ছে কিরকম রূপে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে তাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে পারবো। বলছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এরকম ফর্মে থাকে, কিরকম আমরা এক নাম্বার দিয়ে দেখিয়ে দিয়েছি কিরকম ফর্ম। বলছে যদি এরকম ফর্মে থাকে, এই যে এরকম, যদি এরকম ফর্মে থাকে, যেখানে স্পষ্টভাবে বুঝতে হবে যে এখানে হচ্ছে পিটা কি, এই যে এখানে দেখেন এই যে ডিফারেনশিয়ালের সাথে যে ব্যাপারগুলো আছে, এইটা এটা কিন্তু একটা কোফিসিয়েন্ট হিসেবে ধরতে পারে, এটা একটা কোফিসিয়েন্ট, এইটাও আরেকটা কোফিসিয়েন্ট। তার মানে এই যে কোফিসিয়েন্ট গুলো P1 P2 ডট ডট করে Pn, এরা সবসময় কি হবে বলছে, কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এই যে ওয়াল আর কনস্ট্যান্ট, এই কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। কেন কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট? কারণ P1 P2 ডট ডট Pn এরা হচ্ছে অল আর কনস্ট্যান্ট, এবং স্পষ্টভাবে বলে দিতে হবে এখানে এই যে যারা আছে P1 P2 P3 ডট ডট Pn, এরা হচ্ছে আপনার নট ফাংশন অফ এক্স, অর্থাৎ এরা ফাংশন হবে না, এটা কনস্ট্যান্ট হবে। এরপর একটা কথা শুনেন, নট ফাংশন অফ এক্স, ঠিক আছে? ওকে, এরপরে যে আরেকটা কথা হচ্ছে এটা কেন লিনিয়ার, এটার কারণ হচ্ছে দেখেন আমরা বলছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ এরা কি করতে পারবে না, গুণাকার থাকতে পারবে না, এবং পাওয়ার এদের ওয়ান থাকতে হবে। তাহলে এখানে দেখবেন যে এখানে দেখেন পারলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ওয়াই, এবং ডেরিভেটিভ গুণাকারে নাই। হ্যাঁ, বলতে পারেন যে এন এর মান, এখানে তো এটা হচ্ছে অর্ডার যা ইচ্ছা তা হতে পারে, বাট ডিগ্রি ওয়ানের বেশি হতে পারবে না। এই কারণে যদি এই কন্ডিশনটা মানে, সাথে সাথে কি আরেকটা কন্ডিশন কি, এই যে রাইট সাইডে একটা ক্যাপিটাল এক্স আছে, বলছে ক্যাপিটাল এক্স ইজ এ ফাংশন অফ এক্স। অবশ্যই ক্যাপিটাল এক্স কি ফাংশন অফ এক্স। যদি এরকম আকারে কোনো কিছু থাকে, তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কে আমরা বলবো ইজ নোন অ্যাজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। কেন লিনিয়ার, ব্যাখ্যা আমরা আগে বলে আসছি, তারপর আবার বলছি। যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণাকারে না থাকে এবং তাদের পাওয়ার যদি 1 হয়, তখন ওই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 1 হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলছে, এখানে যে P1 P2 P3 ডট ডট করে Pn, এরা ইজ নট আ ফাংশন অফ এক্স। এই কারণে এরা P1 P2 ডট ডট Pn এরা কি, ওয়াল আর কনস্ট্যান্ট। ফর দিস রিজন দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড অ্যাজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। দেখি তো বুঝতে পারছি কিনা। এরপরে একজন আয়সা বললো যে এই যে এক নং একটা লিখলেন, এটা তো খুব বড় দেখাচ্ছে, কেমন দেখতে ভাল লাগে না। একটা কাজ করেন না, আমরা এই যে ডিডিএক্স কে আমরা ডি দ্বারা ডিনোট করি, D2 এটাকে ডি স্কয়ার দ্বারা ডিনোট করি, আর ডিএন এটাকে এই যে ডিএন আছে, তারপর ডিএক্সএন এটাকে আমরা ডি টু দি পাওয়ার এন দ্বারা নির্দেশ করি। আসলে এখানে কিন্তু আসলে পাওয়ার না, বুঝতে হবে এটা দ্বারা বুঝাচ্ছি যে একবার ডেরিভেটিভ, এইটা দ্বারা বুঝাবো হচ্ছে দুইবার ডেরিভেটিভ, এইটা দ্বারা বুঝাবো হচ্ছে আসলে এন সংখ্যক বার ডেরিভেটিভ। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে এককে কিভাবে লেখা যায় বলছে, এরপরে একের প্রত্যেকের মধ্যে যে এরকম এরকম ওয়াই আছে, এরকম ওয়াই আছে, এরকম ওয়াই আছে, তাই না? এই ওয়াইটাকে মনে করে নিলাম যে এদেরকে একসাথে লিখতে চাই, তাহলে এই যে ওয়াইটা একসাথে লিখতে চাই। আর এটা কি, এরা কিন্তু এক একটা করে অপারেটর, মনে রাখতে হবে। এই যে এটা কিন্তু এক একটা করে অপারেটর। কি অপারেটর? এই যে দেখেন ডি বাই ডিএক্স। দেখি তো বুঝতে পারছি কিনা, মানে কতবার ডেরিভেটিভ হবে, তাই কিনা? এটা তো অপারেটর। কিন্তু আমরা কিন্তু জানি যদি এরকম আকারে কিছু থাকে, দেখেন আমরা এরকম লিখে দিতে পারি না যে ডি ডিএক্স, এখানে যদি থাকে এফ অফ এক্স, এখানে যদি থাকে জি অফ এক্স, তখন আমরা এইটা সবাইকে দিয়ে দিতে পারি, এই অপারেটরটা এরকম দিয়ে দিতে পারি, তাই কিনা? তাহলে দেখেন এই যে এরকম আকারে লেখা যাবে কিনা, তাইলে আমি এরকম লিখতে পারি না ডিএন ওয়াই, তারপর এটা হচ্ছে P1, মুছে গেছে, ডি এন মাইনাস 1, এটা দ্বারা আসলে বুঝাবে এন সংখ্যক বার ডেরিভেটিভ, ঠিক আছে? এটা বুঝাবে হচ্ছে এন মাইনাস 1 সংখ্যক বার ডেরিভেটিভ। দেখেন তো ঠিক আছে কিনা। তাহলে চাইলে শর্টকাটে এমনি লেখা যেতে পারে। আচ্ছা, এইটাকে আরো শর্টে লেখা যেতে পারে,
এই যে ব্যাপারটা দেখতেছেন, এই যে ব্যাপারটা দেখতেছেন, এই যে এটা, এই পুরো ব্যাপারটাকে লেখা যাইতে পারে যে এটাকে আমরা লিখলাম এফ ডি। এখানে আসলে আমরা বুঝাচ্ছি যে এখানে আসলে ডেরিভেটিভ গুলো থাকবে ডি দ্বারা, আর এই যে ওয়াই এর জায়গায় ওয়াই আর ক্যাপিটাল এক্স এর জায়গায় ক্যাপিটাল এক্স। এটা হচ্ছে শর্টকাট নোটেশন। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর শর্টকাট এটা দ্বারা আমরা ডিনোট করে থাকি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এই যে এফ ডি ফাংশন অফ ডি আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে আসলে ডেরিভেটিভ গুলো থাকবে, এটা বোঝাবে। তাই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট একে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। কয়টা পার্ট? দুইটা। একটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কিন্তু সেই একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টকে আমরা হোমোজিনিয়াস বলতে পারবো। কখন হোমোজিনিয়াস বলতে পারবো? এই যে এক নং দেখতে পাচ্ছেন, এক নং কোথায়? এখানে। আমি এক নং দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা, এক নং এর ডান সাইড কে আছে? ক্যাপিটাল এক্স। এই ডান সাইডে যদি দেখেন ক্যাপিটাল এক্স এর পরিবর্তে 0 আছে, তখন ওই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টকে বলবো হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। যদি রাইট হ্যান্ড সাইড 0 না হয়, তখন ওটাকে আমরা বলে থাকি হচ্ছে নন হোমোজিনিয়াস। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, এটা গেল। তাহলে এখানে কিন্তু হোমোজিনিয়াস কিভাবে প্রকাশ করে? এখানে প্রকাশ করবে হচ্ছে রাইট হ্যান্ড সাইডটাতে 0 আছে কি নাই, এটার উপর নির্ভর করবে হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। ওকে, আচ্ছা, তো এই কথা আমি লিখে দিচ্ছি যে রাইট হ্যান্ড সাইড অফ 1 এটা যদি 0 হয়, তখন এটাকে আমরা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট বলবো। আর যদি রাইট হ্যান্ড সাইডটা যদি 1 না হয়, তখন এটাকে আমরা বলবো নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এবার একটা কথা শুনেন, এই হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এটা যদি থাকে, আসলে আমরা তো জানি, আমি কিন্তু এটা ফিল করে আসছি, আপনাকে বলে আসছি যে আমরা আসলে কি চাই, আমরা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে সলিউশন বের করা। বলছে হোমোজিনিয়াসের ক্ষেত্রে, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে সলিউশন হচ্ছে তার সিএফ। সিএফ মানে আসলে বুঝাচ্ছি, শর্ট ফর্ম লিখছি কমপ্লিমেন্টারি ফাংশন। সলিউশনটা কি হবে? সলিউশন ইকুয়ালস টু কমপ্লিমেন্টারি ফাংশন। বলতে পারেন কমপ্লিমেন্টারি ফাংশন কি, আমি কিন্তু এই যে নিচে লিখে রাখছি, এটা বুঝাবো, কোনো সমস্যা নাই। আর নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে সলিউশনটা কি? বলছে নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে সলিউশন হচ্ছে সিএফ সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। দেখতে বুঝতে পারছি কিনা? এবার সাধারণভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে সিএফ কি আর পিআই কি? তাহলে সিএফ এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পিআই এর পূর্ণরূপ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমরা এখন দেখতে চাই এরা কি। তারপর আমরা যখন ম্যাথ করব তখন আরো স্পষ্টভাবে বুঝে যাবেন। এখন কোনো কিছু বুঝতে হবে না, আর এখন যা বুঝছেন এটাই অনেক। আমরা যখন ম্যাথ করব তখন আরো ভালো বুঝতে পারবো। এরপর আমরা যেতে চাই দ্য জেনারেল সলিউশন অফ আ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। জেনারেল সলিউশন অফ আ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। দেখেন, জেনারেল সলিউশনটা আসলে বলছে গঠিত হয় দুইটা টাইপস অফ টার্ম দ্বারা, দুইটা টার্ম দ্বারা। কি কি? একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হচ্ছে আপনার পার্টিকুলার ইন্টিগ্রাল। বলতে পারেন যে হোমোজিনিয়াসের ক্ষেত্রে তো একটা, হ্যাঁ এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল আছে, কিন্তু এই পার্টিকুলার ইন্টিগ্রালটা শূন্য। আমি বলতে পারি না যে এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল আছে বাট এটা হচ্ছে শূন্য। তাহলে আমি কি বলতে পারি যে জেনারেল সলিউশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, সেটার সলিউশনটা আসলে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ইয়েস, সো হোমোজিনিয়াসের ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল সবসময় শূন্য হয়ে থাকে। কেন শূন্য হয় সেটা আমি বলবো। দেখে তো বুঝতে পারছি কিনা? দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি? বলছে দ্য টার্ম দ্যাট কনটেইনস আরবিট্রারি কনস্ট্যান্ট। যদি কোনো একটা টার্ম আরবিট্রারি কনস্ট্যান্টকে ধারণ করে থাকে, তখন ওই টার্মটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন। কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তো আমরা শিখাবো, আর জাস্ট এতটুকু আমরা জেনে রাখি। আর যদি কোনো একটা টার্ম সেটা আরবিট্রারি কনস্ট্যান্টের পরিবর্তে পার্টিকুলার কোনো একটা ভ্যালু নিয়ে ইচ্ছে, তখন ওটাকে আমরা বলবো পার্টিকুলার ইন্টিগ্রাল। একদম সহজ কথা। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে আসলে শর্টকাট কথাতে যে জেনারেল সলিউশন হচ্ছে আসলে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এগুলো সব সম্পর্কে আমরা জানলাম। এবার একটা কথা মনে রাখবেন, এই যে আমরা যদি কমপ্লিমেন্টারি ফাংশন যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তখন আমাদেরকে একটা অক্সিলারি ইকুয়েশন দরকার হয়। কি দরকার হয়? অক্সিলারি ইকুয়েশন। জাস্ট এতটুকু হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা ম্যাথে চলে যেতে চাই, শুধু এতটুকু মনে রাখতে হবে, একটা অক্সিলারি ইকুয়েশনের দরকার হয়। ওকে, আমরা এখন ম্যাথে যেতে চাই। আমরা আসলে ম্যাথে চলে যেতে চাই। একটা এক্সাম্পল দিতে চাই। আমরা এখন হচ্ছে আসলে আমরা প্রথমে আপনার সিএফ অর্থাৎ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা আগে কাজ করতে চাই। ওকে, তারপর আপনাকে বলবো এখানে কেন পার্টিকুলার ইন্টিগ্রালটা শূন্য হলো যখন আমি নন হোমোজিনিয়াস পড়াবো। হ্যাঁ,
আমরা হোমোজিনিয়াস লিখে নিচ্ছি। আমরা এখন যেটা কাজ করতে চাই সেটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস সাথে লিনিয়ার। ওকে, হোমোজিনিয়াস লিনিয়ার differential equation with constant coefficient, with constant coefficient। এটা নিয়ে হচ্ছে আমরা আসলে আমাদের কাজ করার ইচ্ছা, এটা নিয়ে। তো আমরা জানি, আমি জাস্ট এতটুকু বলছি যে এখানে আমাদের শুধুমাত্র সিএফটা ক্যালকুলেট করতে হবে, মানে কমপ্লিমেন্টারি ফাংশন। তাই সেটা ক্যালকুলেট করে আমরা শিখাবো। বিভিন্ন কেস আছে, এই কেসগুলো মনে রাখবে। তা কেস 1, আমি কেস 1 আসলে কিন্তু এগুলাই এমসিকিউতে আসবে, বাট আমরা এখন হচ্ছে একটু কেসগুলো লিখে দিচ্ছি। হোয়েন, যখন রুটস মানে মূল আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, রিয়েল হবে এবং পৃথক হবে, দুটো একই হবে না। মনে করেন দুইটা রুটের কথা বলি, বা এন সংখ্যক রুট যদি বলি, দুইটা এন সংখ্যক রুট একরকম হবে না। যদি এরকম হয়, ডিস্টিংক্ট হয়, তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা আসলে এরকম হবে। কি হবে? সিএফ সমান হবে যে c1 e টু দি পাওয়ার m1x, c2 e টু দি পাওয়ার m2x, c3 e টু দি পাওয়ার m3x, এরকম করে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? মনে করেন না n সংখ্যক পর্যন্ত আছে cn e টু দি পাওয়ার mnx, ঠিক আছে? এবং এই যে n গুলা, এই যে m গুলা দেখতেছেন, m1 m2 m3 ডট ডট mn, এরাই হচ্ছে আসলে সেই ডিস্টিংক্ট রুট। তাহলে দ্যাট ইজ, আমি বললাম ইফ, আমি এটাকে একটু সরাই নিয়ে আসি। হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এখানে লিখি। ইফ রুটস আর m1 m2 ডট ডট mn, তখন কি হবে? এরকম হবে। এবং m1 m2 m3 ডট ডট mn এরা কিন্তু একটা অপরটার সমান না। তখন আমাদের সিএফটা বের করার নিয়ম কি? এরকম হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই কেস 1 এর, তাইলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল, আমরা এক্সাম্পল করে ফেলবো। 3-4টা কেস আছে, কেলা মুখস্থ করে ফেলতে হবে। কি দেখেন, আচ্ছা আমরা একটা সাপোজ আমাদের কাছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এরকম d2। এখানে দ্বারা কি বুঝাবে? 2বার ডেরিভেটিভ, -3 একবার ডেরিভেটিভ, +2 এখানে কি আছে, এরপরে একটা y আছে। ওকে, এটা ইকুয়ালস টু 0। এই যে রাইট হ্যান্ড সাইড কি আছে? 0 আছে। তার মানে পার্টিকুলার ইন্টিগ্রাল আমার লাগবে না। রাইট হ্যান্ড সাইড কি আছে? 0 আছে। দেখেন এটা কোন নোটেশনের, কেমনে বুঝবো এটা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমি বলছিলাম কিন্তু যে এই আকারে থাকবে। দেখেন তো এই আকার আছে কিনা, dn, তারপর সাম কনস্ট্যান্ট dn-1, এরকম আছে। এখানে কনস্ট্যান্ট কি? একটা আছে কত? 1, একটা আছে -3, একটা আছে 2, তার এটা কি? সব কনস্ট্যান্ট হইছে। এখন বলছে এই যে এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এর জন্য আমি কি বলছিলাম যেন, যে সিএফ যখন ক্যালকুলেট করতে যাবেন একটা অক্সিলারি ইকুয়েশন লাগবে। তাহলে অক্সিলারি ইকুয়েশন মানে সাহায্যকারী সমীকরণ বলা হয়, যেটা সাহায্যে আমি আসলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা ক্যালকুলেট করতে পারি। এই কারণে এটার নাম হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তাই এটা খুবই সহজ। এই যে এরকম করবেন, অক্সিলারি ইকুয়েশন আর কিছুই না, এই ওয়াই ব্যতীত সবগুলা, এই যে ডি কে ডি স্কয়ার কে লিখবেন এম স্কয়ার। আপনি চাইলে ডি দিয়েও করে অনেকে, আমি এম দিয়ে করতেছি কারণ আমি এখানে এম দিয়ে শিখেছি। এখানে আছে হচ্ছে 3m + 2, জাস্ট এতটুকু নিয়ে কাজ করবে। এতটুকুকে 0 ধরবেন, এতটুকু ইকুয়ালস টু 0। কি করেছি আমি দেখেন তো, এই যে ডি এর পরিবর্তে এম ধরছি, 3d এর পরিবর্তে এম ধরছি, 2, এটা নিয়ে ক্যালকুলেট করে এখন আমার কি এম এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখান থেকে যদি আমি এম এর ভ্যালু ক্যালকুলেট করি, তখন আমাদের যেটা পাবো m1 এরকম একটা ব্যাপার পাবো। দেখি, -2 = 0, এখান থেকে হয় m-1 = 0, m-2 = 0। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে m এর মান দুটো পাচ্ছি, m আরেকটা পাচ্ছি 2। দেখেন এই যে বলছিলাম, যদি আমরা এই যে দুটো এই দেখি, যে যখন আমরা দেখবো যে রুট মানে আসলে মূল, এই যে m1 m2 এগুলো এক একটা করে মূল ধরেন, এই রুটগুলো যদি দেখি রিয়েল হয়, তাহলে দেখতে পাচ্ছি 1 এবং 2 এটা কি রিয়েল এবং ডিস্টিংক্ট মানে পৃথক। 1 আর 2 পৃথক আছে না? তাহলে বলছে আমাদের সিএফটা এরকম আকারে হবে, এরকম আকারে হবে।
এরকম আকারে হবে, ঠিক আছে। তাহলে আমি করে ফেলতে চাই, তাহলে আমাদের সিএফ যেটা হবে এখানে, সিএফ এটাই কষ্ট হবে হচ্ছে C1 সাম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার, এই যে m1, এখানে আমাদের m1 হচ্ছে এটা, m2 হচ্ছে এটা, অর্থাৎ রুট সংখ্যা দুটা। তাহলে m1 কত, m1 হচ্ছে 1, তাহলে 1x। ওকে, এরপর C2 ই টু দি পাওয়ার 2x। দেখি তো বুঝছে কিনা। তাহলে ব্যাপারটা কি করব, যখনই একটা এরকম দেখতে পাবো যে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আছে, তখন আমাকে অক্সিলারি ইকুয়েশন লাগবে। তো অক্সিলারি ইকুয়েশন খুবই সহজ, অক্সিলারি ইকুয়েশন খুবই সহজ। কি, এখানে যেখানে ডি আছে, এই পার্টটুকু ওয়াই ব্যতীত পার্টটুকু যেখানে ডি আছে সেটাকে আপনি এম ধরে করবেন। কারণ কি, আপনি কেউ কেউ ডি ধরেও করে কোনো সমস্যা হয় না। আমি যেহেতু এই যে কেসটা লিখছি এম দ্বারা, m1 m2 ডট 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 এম এন সংখ্যক রুট আসতে বলছিলাম, এই কারণে। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে ক্যালকুলেট হয় আমরা কি বুঝতে পেরেছি, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, আরেকটা, এটা গেল একটা কেস। যদি এরকম হয় যে কখনো কখনো যে আমরা রুট ক্যালকুলেট করতে গেলাম, বাট এরকম একটা ব্যাপার পেলাম, কেস 2। ওকে, কেস 2 যে আমরা রুট আসলে ক্যালকুলেট করে দেখলাম, এই কেসের ক্ষেত্রে যেমন ছিল হোয়েন রুটস আর ধরেন রিয়েল, পাইলাম কি আর রিয়েল, বাট এই ক্ষেত্রে এন্ড ডিস্টিংক্ট পাইলাম না, বললাম ইকুয়াল পাইলাম, দুইটা রুট একই পাইলাম। তখন আমাদের মানে দ্যাট ইজ, আমি যদি বলি এরকম যে m1 আর m2 দুইটা রুট, মনে করেন দুটা দিয়ে আমি করছি, m সংখ্যক হতে পারে, এটা ইকুয়াল টু m ধরলাম, মানে দুইটা রুট একই, m দ্বারা একটা মান বোঝাচ্ছে। ওকে, তখন সিএফটা কি হবে বলছে, তখন সিএফটা একটু ব্যতিক্রম হবে। সিএফটা হবে, এগুলো প্রমাণ করা যায়, আমরা আসলে করছি না। কিরকম হবে বলছে, C1 প্লাস হচ্ছে C2x, এখানে ই টু দি পাওয়ার mx, এরপরে C3 যদি আরো থাকতো, আরো রুট থাকে, ই টু দি পাওয়ার m3x, এভাবে চলতে থাকবে যদি আরো থাকতো। ঠিক আছে, ওকে, এটা গেল। কতক্ষণ পর্যন্ত যাবে বলছে cn ই টু দি পাওয়ার mnx। আমরা কি বুঝাইতে পারছি? এবার একটা এক্সাম্পল নেই, তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল দিয়ে দিলাম। এক্সাম্পল বলছে, সাপোজ আমাদের একটা এক্সাম্পল এরকম আছে যে d2 4d, এখানে d দ্বারা ডেরিভেটিভ বোঝাচ্ছে, এখানে y আছে আর ডান পাশে শূন্য আছে। তখন আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের একটা হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এখন আমাকে একটা অক্সিলারি ইকুয়েশন লাগবে, তাহলে একটা অক্সিলারি ইকুয়েশন দিলাম। ওকে, অক্সিলারি ইকুয়েশনকে আমরা m দ্বারাও লিখতে পারি, কেউ কেউ d দ্বারাও লিখতে পারে। তাহলে এরকম m স্কয়ার 4m প্লাস 4। তাহলে এখন যদি আমরা মিডল টার্ম করি, তাহলে যেই ব্যাপারটা পাবো দেখেন, এখান থেকে আরেকটা সূত্র যাচ্ছে, তো m - 2 হোল স্কয়ার। ও, এটা ইকুয়াল টু 0 ধরি নাই, ধরতে হবে। ওকে, অক্সিলারি ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম, এটা ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এখানে দেখেন রুটটা রিপিট করছে, m ইকুয়াল টু 2 হবে, আরেকবার 2 হবে। কেন দেখছেন? কারণ হচ্ছে এটা দ্বিঘাত, m এর দুটো মান থাকবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে রুটগুলো রিয়েল পাচ্ছি, m এর মান রিয়েল পাচ্ছি, বাট কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। তো সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে বলছে, কমপ্লিমেন্টারি ফাংশন হবে হচ্ছে আমার এরকম যে c1 প্লাস c2, তারপর হচ্ছে x দিয়ে ই টু দি পাওয়ার m কি ছিল জানো, এই যে দুটা রুট, এই যে m1 আর m2, তাদেরকে যে দুটা রুট সমান হয়েছিল তাদের ভ্যালুটা হচ্ছে মনে করিলাম m মানে হচ্ছে, এখানের ক্ষেত্রে আমরা কত পাইছি, ভ্যালুটা 2 পাইছি। সুতরাং এখানে যেটা আসবে ই টু দি পাওয়ার 2x, এটাই আমাদের হয়ে গেল। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, কেস 3। আচ্ছা, কখনো যে এরকম আসবে সবসময় যে রিয়েল হবে এরকম নাও হতে পারে। কেস 3 বলছে, কখনো যদি দেখি যে অক্সিলারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমি m এর মান যা পাইছি সেটা এরকম, কিরকম বলে, হোয়েন রুটস আর ইমাজিনারি, তখন কি হবে বলছে, তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা, মনে করেন ইমাজিনারি বলতে একটা রুট পেলাম m1 সমান হচ্ছে আলফা প্লাস আই বিটা, আরেকটা রুট পেলাম হচ্ছে m2 সমান হচ্ছে আলফা মাইনাস আই বিটা। কেন? কারণ আমরা জানি ইমাজিনারি রুট গুলো জোড়া আকারে থাকে, এই কারণে একটা প্লাস হলে অপরটা মাইনাস হবে, এটা বুঝতে পারতেছে। হ্যাঁ, যদি এরকম থাকে তখন কি হবে আপনার, সিএফটা কি হবে বলছে, তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে আপনার এরকম যে ই টু দি পাওয়ার আলফা এক্স। মনে রাখার স্টাইল দেখেন, আলফাটা কি জানো, আলফাটা হচ্ছে বাস্তব অংশ। ওকে,
তারপরে এখানে যেটা আসবে যে C1, এটা একটা ব্র্যাকেট হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট C1, তারপর হচ্ছে cos β x প্লাস C2 sin β x। দেখি তো মনে থাকবে কিনা, কি বলছি, cos β প্লাস sin β x। তো ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখে ফেলি। তাহলে এক্সাম্পল বলছে একটা এরকম যে সাপোজ আপনার কাছে আছে d2 মাইনাস d প্লাস 4 একটা y আছে, এটা একটা আমরা দেখতে পাচ্ছি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে এখানে আমরা কি করব, যে কাজটা করব সেটা হচ্ছে আপনার অক্সিলারি ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেট করি। এখন আমরা একদম যেহেতু অনেকগুলোতে সুন্দর ভাবে করে আসছি, এখন আর শর্টকাট বেশি সময় নেব না, কি m স্কয়ার এখানে m প্লাস 4 ইকুয়ালস টু 0 ধরে তাকে m এর মানটা বের করব। দেখবেন m এর মান যেটা আসবে সেটা হচ্ছে এরকম হাফ প্লাস মাইনাস, আমি যদি ভুল না করি, আমি যতটুকু জানি এরকম আসার কথা। এখানে থাকবে হচ্ছে √15 স্কয়ার রুট 15/2, এখানে একটা i থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন, তাহলে আমাদের CF টা কি হবে, বলছে CF সমান হবে e টু দি পাওয়ার আলফাকে এখানে হাফ, মানে বাস্তব অংশ x প্লাস মাইনাস, তারপরে আমাদের হচ্ছে এখানে সরি প্লাস মাইনাস কেন দিলাম, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আসবে হচ্ছে C1, তারপর cos β x, বিটা মানে এই যে দেখেন ইমাজিনারি অংশ। আচ্ছা, তাহলে C1 cos β x প্লাস, বিটার মানটা তো লিখতে হবে এখানে, আচ্ছা cos এখানে √15/2 প্লাস C2 sin স্কয়ার √15/2। দেখি তো বুঝছি কিনা। ওকে, তাহলে এটা গেল। তাহলে আমরা পারবো না এরকম, এটা যেন আমরা পারি। আর একটা এক্সাম্পল দেই যেটা একটু মিক্সড, দেখি আমরা বুঝতে পারি কিনা। এটা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা মিক্সড এক্সাম্পল, দেখি আমরা ধরতে পারি কিনা ব্যাপারটা। একটা এক্সাম্পল দিলাম যে আসলে এরকম আছে, যেমন সাপোজ d3 2d স্কয়ার, আসলে এখানে বোঝাচ্ছে দুইবার ডেরিভেটিভ, আপনারা জানেন। এখন আমরা 4d 8, আর এখানে আছে হচ্ছে y ইকুয়ালস টু 0। তাহলে এটা দেখতে পাচ্ছি একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, বাট এই ধরনের ইকুয়েশনটা হোমোজিনিয়াস, কারণ রাইট হ্যান্ড সাইড কি আছে, 0 আছে। তা আমরা চাইলেই এখানে এটাকে সলভ করতে পারি, m³ 2m স্কয়ার 4m মাইনাস d ইকুয়ালস টু 0 ধরে ফেলবো। ওকে, 0 ধরার পর এখন হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, আমরা জানি যে একটা ত্রিঘাত কিভাবে সুন্দর করে লেখা যায়। তো আমরা যদি করি এরকম একটা ব্যাপার আসবে, আপনারা এগুলো জানেন, এই কারণে এগুলো আমি আর বলছি না যে এটা কেমনে আসে। ওকে, এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে m-2 নিতে পারি, আর এখান থেকে পাইতে পারি যে m স্কয়ার প্লাস 4। আচ্ছা, এখান থেকে আমরা পাইতে পারি যে m এর মান হচ্ছে একটা 2, আর আরেকটা পাচ্ছি হচ্ছে m এর মান 0 প্লাস -2y, এরকম আকারে। দেখেন তো ঠিক আছে কিনা। ওকে, এবার একটা সমস্যা হয়েছে। এবার কি হয়েছে, একটা রিয়েলও আছে, এই যে একটা রিয়েল আছে m এর মান, অর্থাৎ m এর মান পাইছে 3টা, অর্থাৎ এটাকে যদি m1 ধরেন, এটা হচ্ছে আপনার কত, m2 m3, তাই না। ওকে, তাহলে 3টা। এবার আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কিরকম হবে, বলছে কমপ্লিমেন্টারি ফাংশনটা আগের মতো হবে। রিয়েল থাকলে কি হইতো, e টু দি পাওয়ার, এই দেখেন তো C1 একটা এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে, কিন্তু আগে C1 e টু দি পাওয়ার, এখানে 2x হবে না কেন, কারণ এই দেখেন তো রিয়েল হলে কি হয়, C1 e টু দি পাওয়ার 1x, একটা থাকলে একটা হইতো, দুইটা আছে দেখে দুইটা হয়েছে, এখানে যদি আরো থাকতো তাহলে C3 এরকম হইতো। এখন আমি কেমনে বুঝবো কনস্ট্যান্ট কয়টা হবে, এটা আরেকটা ব্যাপার, সেটা বুঝতে পারবেন। এখানে দেখেন অর্ডার কত, সর্বোচ্চ অর্ডার কত, দুইটা। তার মানে আপনার এই যে সলিউশন, এটাই তো আপনার কমপ্লিমেন্টারি ফাংশনই কিন্তু আপনার সলিউশন হোমোজিনিয়াসের ক্ষেত্রে, তাই না। তাহলে এই দেখেন, এই সলিউশনের মধ্যে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, আমরা এটা পড়েছিলাম না, অর্ডার যত থাকবে সেই কয়টা কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখেন, ওকে, তাহলে এখানে দেখেন একটা পাই গেছি, বাকি দুইটা আমাকে এখানে অর্ডার কত 3, তার মানে কনস্ট্যান্ট পাই যাবে 3টা, বাকি দুইটা কেমনে পাবো,
বলছে বাকি দুটো আমরা এই মাত্র শিখলাম, যদি কখনো এরকম কমপ্লেক্স আকারে আসে তাহলে যেটা হয় ই টু দি পাওয়ার আলফা এক্স, একটা সাথে সাথে একটা কি দিতে হবে বলছিলাম, যেন কিছু দিতে হবে না, এখানে কোনো কনস্ট্যান্ট থাকে না। এই দেখেন ই টু দি পাওয়ার আলফা এক্স, এর সামনে কিন্তু কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট দুইটা হবে হচ্ছে ভিতরে, তাহলে তিনটা পাই যাবো। এখানে আসবে ই টু দি পাওয়ার আলফা এক্স, আলফার মান হচ্ছে 0 এক্স, আর ভিতরে হবে হচ্ছে আপনার এটা কি হবে c2। কেন c2 দিব, কারণ এখানে যেহেতু c1 ইউজ করে ফেলছি। আচ্ছা তাহলে cos 2x বিটা x, আর একটা হচ্ছে c3 sin 2x। আমরা কি বুঝতে পারছি? তাহলে মিক্স থাকলে আমরা বুঝতে পারবো না। ওকে, তা এই পর্যন্ত হচ্ছে আমরা আপাতত আরো আছে, আপাতত এই কয়টা করলে এনাফ, এই কয়টা করলে এনাফ, এই যে কেস 3টা করলে এনাফ। এবার আমরা যেতে চাই আসলে আপনার কেন হচ্ছে এখানে পার্টিকুলার ইন্টিগ্রালটা শূন্য, এটা আমরা ব্যাখ্যা করতে যাইতে চাইলে অবশ্যই আমাকে এখন নন হোমোজিনিয়াস নিয়ে কাজ করতে হবে। তো নন হোমোজিনিয়াস, আমি পার্টিকুলার ইন্টিগ্রাল নিয়ে কথা বলবো এখন, নন হোমোজিনিয়াস। তো আমি কেস করে দিচ্ছি, রাইট? ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের, এখন আমরা যাব হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে। পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা ক্যালকুলেট করতে চাই। আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনার বুঝতে হবে। তো পার্টিকুলার ইন্টিগ্রাল যদি ক্যালকুলেট করতে হয়, পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করা মানে আসলে কেউ যদি নন হোমোজিনিয়াস শিখে ফেলে না, দেখেন নন হোমোজিনিয়াস শিখে ফেলে, তার কিন্তু আসলে হোমোজিনিয়াস আর শিখতে হয় না। কিন্তু আমাকে যেহেতু হোমোজিনিয়াসে কাজ কম, এই কারণে আসলে এটা শিখে আমরা এখানে যাই। কারণ এই যে সলিউশন বের করতে গেলে এই আগের মতনই কমপ্লিমেন্টারি ফাংশন লাগবে এবং পার্টিকুলার ইন্টিগ্রাল লাগবে আপনার। পার্টিকুলার ইন্টিগ্রালটা শিখবো এখন, তাহলেই তো হয়ে যাবে, কারণ আগে তো এখন কমপ্লিমেন্টারি ফাংশন ক্যালকুলেট করা শিখা আছে। তারপর আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি যে দেখেন একটা ম্যাথ দিয়ে দিলাম, সাপোজ ম্যাথ, ওকে, এরকম একটা ম্যাথ আছে, ধরেন d2 আর 3d প্লাস হচ্ছে 2, এখানে একটা y আছে, আর রাইট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার 4x আছে। আচ্ছা আবার বলছি, কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে গেলে অক্সিলারি ইকুয়েশন দরকার হয়, আর অক্সিলারি ইকুয়েশন আর কিছুই না, এই যে y এর সাথে কে আছে, কতটুকু আছে ততটুকুই। সুতরাং এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের সলিউশনটা কি রকম আকার হবে? আমাদের সলিউশনটা হবে আমাদের যে সলিউশন সেটা হবে আসলে এরকম, যে অক্সিলারি ইকুয়েশন, সরি, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। যেহেতু আমরা কমপ্লিমেন্টারি আমরা ক্যালকুলেশন করা শিখে ফেলছি, তাহলে এখানে এইটার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি বের করতে গেলে কি করতে হবে, আমাকে আসলে অক্সিলারি ইকুয়েশন দ্বারা m এর মানটা বের করতে হবে। তাহলে m স্কয়ার 3d প্লাস 2 এটা ইকুয়াল টু 0 ধরে m এর মান সলভ করতে হবে, তারপর ওই তিনটা কেসের একটা কেসে যাবে, যে সেখান থেকে কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা বের করে ফেলতে পারবো। এখন আমরা আসলে উদ্দেশ্য কমপ্লিমেন্টারি ফাংশন শেখা না, এটা যেহেতু কেস তিনটার মধ্যে শিখে ফেলছি, এখন আমরা আসলে চাই পার্টিকুলার ইন্টিগ্রাল নিয়ে কাজ করতে শুধুমাত্র। ওকে ওকে, তাহলে আমরা কিন্তু আর সিএফ ক্যালকুলেশন করছি না, তাহলে আমরা শুধুমাত্র এখন পার্টিকুলার ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে চাই। আচ্ছা, পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করার যে ওয়ে টেকনিক সেটা হচ্ছে, এই যে ওয়াই আছে, ওয়াই কে বাম সাইডে রাখবেন, বাকিটুকুকে এভাবে নামাই দিবেন, এভাবে নামাই দিবেন, দিলেন। ওকে, এবার দেখেন, এবার একটু একটা জিনিস দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে এরপর থেকে একটা কথা শুনেন, এর জন্য একটা নিয়ম আছে, পার্টিকুলার ইন্টিগ্রালের বিভিন্ন কেস আছে। তো এটা হচ্ছে আমাদের সেই কেস, আমি আগে এক্সাম্পল নিয়ে ফেলছি, বাট কেসটা লিখে নিই আগে কেস লিখতে তো হবে তাই না, আগে এক্সাম্পল নিয়ে ফেলছি। কেস 1, পার্টিকুলার ইন্টিগ্রাল ক্ষেত্রে যদি বলছে কোনো একটা সময় দেখেন এরকম কিছু আছে, কি আছে, কেস 1, যে আপনি যদি কোথাও যায় দেখেন যে এরকম আকারে লিখতে পারেন, যে সাপোজ আমি আরেকটু সুন্দর করে লিখি, তাহলে এখানে এফ ডি, এটা দ্বারা আসলে আসলে বুঝাবো যে ডেরিভেটিভের ফাংশন গুলা সব, আর এখানে ওয়াই, আর এখানে যদি দেখতে পান ডান সাইডে ই টু দি পাওয়ার সাপোজ একটা এক্স আছে, নট 4x ax, তখন এখানের এই ওয়াই সমান আসলে এরকম আকারে লেখা যাবে। আর এখানের এইগুলার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, এটাকে যদি আমরা 1 নং ধরি, এর পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করার যে টেকনিক সেটা হচ্ছে এখানে ই টু দি পাওয়ার ax হবে উপরে, কিন্তু নিচে
এই এফ ডি এর পরিবর্তে এফ এ হবে। এটা কে জানো? এই যে এক্স এর কোফিসিয়েন্ট। দেখে তো বুঝতে পারছি কিনা? সাথে সাথে মনে রাখতে হবে এফ এ যেন জিরো না হয়। যদি জিরো হয়ে যায় তাহলে বলছে এখানে আসলে এরকম আকারে লিখবেন এক্স ই এ এক্স, আর এইটাকে ডেরিভেটিভ করে দিবেন। দেখি তো বুঝতে পারছি কিনা? ঠিক আছে কিনা? এরপরে মনে রাখতে হবে এখানে আবার দেখতে হবে এইটা যেন জিরো না হয়। যদি জিরো না হয়, যদি জিরো হয়ে যায় তখন আবার কাজ করতে হবে। তো আমরা সাধারণত এই পর্যন্ত করলেই দেখি আর জিরো আসে না, এই কারণে এখানেই রাখলাম, কারণ এখন তো আমরা এমসিকিউ করবো, এত বড়টা আসবে না। তাহলে এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কি বলছি? তাহলে দেখেন আমাদের যে এক্সাম্পলটা, এক্সাম্পল 1, এটা হচ্ছে আমাদের 1। সেই 1 এর মধ্যে আমরা স্পষ্ট দেখতেছি এটা এই আকারের। দেখেন এফডি, এই যে এই পুরাটা হচ্ছে আমার এফডি, ফাংশন অফ ডেরিভেটিভ, এরপর ওয়াই আছে, তারপর হচ্ছে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স আকারে আছে। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল যদি আমরা বের করতে চাই, তারপর বলছিলাম ওয়াই ইকুয়ালস টু এই আকারে লিখবো আগে, তারপরে এটাই কিন্তু আমার এফ ডি। যদি কেউ না বুঝেন সেটা বলেন, এটাই কিন্তু আমার এফ অফ ডি, তাই কি না? ডেরিভেটিভ ফাংশন বলছে তখন কি করতে হবে? পার্টিকুলার ইন্টিগ্রালে এরকম এই যে 1 নং এর ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল যদি আপনাকে বের করতে হয়, এই ডি এর পরিবর্তে এফ ডি এর পরিবর্তে বসাইতে হবে এ বসাইতে হবে। এটা কি? ওই উপরের পার্টের এক্স এর কোফিসিয়েন্ট। দেখি তো বুঝতে পারছে কিনা? ওকে, তাহলে এখানে বলেন এক্স এর কোফিসিয়েন্ট আছে 4, তাহলে শুধুমাত্র এই ডি এর জায়গায় 4 বসাই দিতে হবে। 4 স্কয়ার 3 ইনটু 4 প্লাস 2, দেখি তো কত আসে? ই টু দি পাওয়ার 4x। আর এখানে কি আসে? আসে 6, যেটা আসলে জিরো না। সুতরাং আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা কি আসবে? সলিউশন শুধু পার্টিকুলার ইন্টিগ্রাল না, সলিউশন ইকুয়ালস টু সিএফ। আগের মতো ক্যালকুলেট করতে পারবে না আশা রাখি। আর পার্টিকুলার ইন্টিগ্রালটাতে এইমাত্র পেয়ে গেলাম, কি আসলো? ই টু দি পাওয়ার 4x বাই 6। এবার বলেন আমি যদি হোমোজিনিয়াসের ক্ষেত্রে কেন পার্টিকুলার ইন্টিগ্রাল জিরো হয়ে যায়? কারণ এই এখানে আজীবন জিরো থাকে, উপরের পার্টে জিরো হয়ে যায়, এই কারণে। নাকি বোঝেন নাই? ওকে, এই যে এখানে না এই রাইট হ্যান্ড সাইডে না জিরো থাকে, এই কারণে। ওকে, বুঝতে পারছেন? এটা একটা কেস। তাহলে এইগুলো মুখস্থ করতে হবে। যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তখন কি কাজ করতে হবে। ওকে, এরপর কেস 2 তে আমরা যেতে চাই। কেস 2, আচ্ছা কেস 2 টা কি? কেস 2 বলছে রাইট হ্যান্ড সাইড, আমি বাংলায় লিখি দিই এটা একটু, রাইট হ্যান্ড সাইডে সাইন এক্স বা কজ এক্স এগুলো যদি থাকে, দেখেন কখনো থাকলে, অর্থাৎ ধরেন এরকম আকারে আছে এফ অফ ডি টু আর ডি, এটা ইকুয়ালস টু, সামনে একটা ওয়াই আছে, আমি এগুলোর ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নেই। ওয়াই, তখন সাইন এ এক্স বা কজ এ এক্স থাকলে আপনার যে কাজটা করতে হবে এখান থেকে, সেই কাজটা হচ্ছে এইটা, যে ওয়াই ইকুয়ালস টু, ধরেন সাইন এ এক্স আছে, সাইন এ এক্স থাকলে এই কাজটা করতে হবে। এই যে এটাকে নামাই ডি স্কোয়ার ডি, আপনার কাজটা হচ্ছে এই ওয়াই মানে তো আসলে সলিউশন, তখন আসলে এরকম করবেন সাইন এ এক্স, এটা মানে আসলে এখানে এর পরিবর্তে এই যে ডি স্কোয়ার এর পরিবর্তে মাইনাস এ স্কোয়ার করে দিবেন। এটা কি? এই যে সাইন এ এক্স এটা থেকে, আর ডি ডি এর মতো থাকবে। যদি কস থাকতো একই নিয়ম, তাহলে এখানে আমরা একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে করে, ওকে, এগুলো একটু মুখস্থ করা কঠিন হয়ে যায়। এখানে যদি থাকতো কজ এ এক্স, আর এখানে যদি থাকতো এরকম ডি টু আর ডি, তখন বলছে এখানে কজ এ এক্স আর ডি টু আছে না, এটাকে লিখবেন মাইনাস এ স্কোয়ার, আর এখানে ডি, আগের মতো একই নিয়ম। এবার আমরা আগে একটা এক্সাম্পল দেখতে চাই, তারপর আমরা এখানে আবার আসতে চাই। এক্সাম্পল, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার এক্সাম্পল দেখেন। এরকম আছে যে ডি টু, টু ডি, থ্রি, তারপর একটা ওয়াই আছে, তারপর এখানে cos 2x আছে। ওকে, cos 2x আছে। তো এখানে কিভাবে কাজ করতে হবে?
এখানে যে কাজটা করতে হবে ওয়াই, এরকম লিখলাম cos 2x, এখানে আসছে হচ্ছে d2 2d, এখানে 3 থাকলো। আমরা বলছিলাম cos x আর sin x থাকলে কি হবে। এবার দেখেন এই ফাংশনটার মধ্যে দুইবার ডেরিভেটিভ আছে, একবার ডেরিভেটিভ আছে, এটাকেই লেখা হয় হচ্ছে, কখনো চাইলে আপনি এমনি লিখতে পারেন যে এই ফাংশনটার মধ্যে দুইবার ডেরিভেটিভ একবার ডেরিভেটিভ আছে, এটাকে এমনি লেখা যায়। আমরা চাইলে কেউ, আমাদের যেহেতু এভাবে সাজাই লিখতে বলছে এই কারণে এই রুলটাতে, তা আমরা কেউ চাইলে এফ ডি লিখতে পারতো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কিন্তু কি, এই যে বলছিলাম এই ফরম্যাটটা যেন সাজাই আমরা, এগুলো তো আসলে প্রমাণিত তাই না, এগুলো তো আমরা আসলে প্রমাণ করে এনেছি। ওকে, তাহলে আমরা এইটাকেই আমরা হচ্ছে বুঝতে পারছেন যে এটাই আসলে আমার হচ্ছে এফ, এখানে দুইবার ডেরিভেটিভ আছে, একবার ডেরিভেটিভ আছে, বলছে যেখানে দুইবার ডেরিভেটিভ আছে সেই জায়গাতে আপনি কেবল এই ভ্যালুটা বসাই দিবেন, টুটা এ এক্স, দেখেন তো বুঝছেন কিনা। তাহলে এখন যদি বসাই দেন, তাহলে বসাই দিলে কি আসবে, বলছে বসাই দিলে আসবে আসবে হচ্ছে আপনার cos 2x, আর এখানে যেটা আসবে কার পরিবর্তে বসাইতে বলছে, এই যে এখানে তাকাইতে হবে ডি স্কয়ারের পরিবর্তে মাইনাস এ স্কয়ার, তাহলে এখানে যদি বসাই মাইনাস এ কে, এ হচ্ছে 2, তাহলে স্কয়ার করলে 4 আসবে। এই যে সামনে মাইনাস, নট মাইনাস কে মাইনাস এ কে হোল স্কয়ার না, বরং মাইনাস সামনে দিয়ে তারপরে স্কয়ার। এরপর ডি এর জায়গায় কোনো কিছু বসবে না, তার মানে 2d এর জায়গায় 2d থাকবে, প্লাস 3 জায়গায় 3 থাকবে। তাই এটাই আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল, দেখি তো বুঝতে পারছে কিনা। তো এটাকেই পার্টিকুলার ইন্টিগ্রাল, এই যে ঠিক আছে। আর এটার যদি আমরা সিএফ বের করতে পারতাম, দেখি তো সিএফটা সহজ আছে কিনা, আমাদের করার মধ্যে আছে কিনা সিএফ। এটা মানে হচ্ছে কি আসবে, আগে আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন বের করতে গেলে আমাকে অক্সিলারি ইকুয়েশন লাগবে যেহেতু, তাইলে আমরা এটা সুন্দর করে লিখে ফেলি যে এম স্কয়ার মাইনাস 2m প্লাস 3 এটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এম এর মান যদি ক্যালকুলেশন করি m মাইনাস 3 m প্লাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে m এর মান হচ্ছে 3 আর m এর মান হচ্ছে মাইনাস 1। আমরা যদি পাইছিলাম যে m এর মান যদি দুইটা রিয়েল হয় এবং ডিস্টিংক্ট হয়, তখন আমাদের সিএফ হচ্ছে আর কিছুই না, সিএফ হচ্ছে c1 e টু দি পাওয়ার 3x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x। তাইলে এবার আমরা সলিউশনটা কেমনে লিখবো, সলিউশন এটা ইকুয়ালস হচ্ছে বা জেনারেল সলিউশন যেমন লিখেন c1 এরকম, আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল কি আছে cos 2x, এখানে একটা মাইনাস 4 মাইনাস 2d প্লাস 3, দেখে তো বুঝতে পারছি কিনা, পারবো না। এই যে ব্যাপারগুলো এটাকে আমরা একটু সুন্দর করে পারতে হবে। তাই sin x cos x থাকলে এদিকে একটু ফিল নিতে হবে, এই কেস 2টা কাজ করতে হবে। আচ্ছা, আমরা নতুন একটা কেজে যেতে চাই। নতুন কেস, ওকে। আচ্ছা, নতুন কেস, এটা হচ্ছে আমাদের টাইপ কেস 3 তাই না, কেস 3। আচ্ছা, কিভাবে কাজ করবেন এটা মনে রাখবেন, কেস 3 আমি আগে লিখে দেই, তারপর কেস 3 বুঝাবো। যদি কখনো এরকম থাকে যে এফটি, এখানে ওয়াই আছে, এখানে এরকম একটা এক্স স্কোয়ার প্লাস এক্স এরকম একটা ব্যাপার আছে, তখন আপনি এখানে ওয়াই কে আপনি এমনি লিখবেন, প্রথমে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে এফডি আছে। ওকে, এটাকে এরকম যদি দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স এরকম ব্যাপার স্যাপার থাকে, দ্যাট ইজ পলিনোমিয়াল থাকে, তখন আপনাকে কিছু কিছু আপনার চোখ এবং কান খোলা রাখতে হবে। তা আমি এখানে একটু লিখে দিই, কিপ ইন ইউর মাইন্ড এই পর্যন্ত দিয়ে অন্য কোনো কিছু একটা আইকা দিই ইমোজি, যাতে করে আপনার মন থাকে, এবং এরকম ইমোজি আঁকবো যেটা পৃথিবীতে কেউ আঁকতে পারবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে কেন বলছি এটা, আচ্ছা আমরা কিছু কিছু ম্যাথ করি তাহলে বুঝতে পারবেন। এখানে কিছু কিছু ফর্মুলা লাগে, কি ফর্মুলা লাগে, এই ফর্মুলাগুলো লাগে। এই ফর্মুলাগুলো আমরা করে ফেলছি, বলছিলাম এখানে যদি প্লাস মাইনাস থাকে তখন কি দিয়ে শুরু হবে, এরকম দেখি তো এগুলো করছি কিনা। বলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এরকম ডট ডট চলতে থাকবে। এরপরে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, যদি থাকে দুইটাই মাইনাস আছে তার মানে এখানে সব প্লাস হবে। দেখি এগুলো পড়াইছিলাম কিনা, অবশ্যই পড়াইছিলাম। এই ফর্মুলাগুলো কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, 2 এর ক্ষেত্রে কি ছিল আমি তারপর লিখে দিচ্ছি যেহেতু আজকে লাগবে।
এখানে মাইনাস আছে, তার মানে একবার মাইনাস একবার প্লাস এবং চলতে থাকবে, প্লাস মাইনাস এরকম চলতে থাকবে। তাহলে এখানে 4x³ এরকম এরকম চলতে থাকবে। আচ্ছা, এখানে যদি 1 মাইনাস এক্স মাইনাস পাওয়ার হচ্ছে 2 সব মাইনাস আছে, তার মানে সব প্লাস হবে, এখানে সব প্লাস হবে। এগুলো আমরা শিখেছিলাম, আর বিস্তারিত বলছি না। সিরিজ সলিউশনের না কোথায় যেন আমরা করেছিলাম, আমার খেয়াল নেই। আচ্ছা, 1 মাইনাস এক্স, এবার দুটোই মাইনাস আছে, তাহলে এখানে 1 মাইনাস, দুটোই মাইনাস আছে, তাহলে প্লাস হবে 1 মাইনাস 3x 6x² 10x³ সবার মনে থাকার কথা, এরকম এরকম এরকম। আচ্ছা, যদি এখানে প্লাস থাকতো আর উপরে যদি মাইনাস থাকতো, তখন একটা করে মাইনাস প্লাস মাইনাস, এরপরে প্লাস মাইনাস এরকম চলতো। দেখি আমরা বুঝতে পারছি কিনা। ওকে, সরি। এবার এই ধরনের কেজের একটা ম্যাথ দেখি, তাইলে আমরা বুঝতে পারবো। তো আমি এক্সাম্পল, এটা এক্সাম্পল নিলাম। কি নিব এক্সাম্পলটা? বলছে আপনাকে বলছে যে এরকম একটা ব্যাপার দেখেন, ফিল করেন। সাপোজ এরকম দিয়ে দিলাম, কিরকম d2 মাইনাস মাইনাস দিই, প্লাস দিই না, মাইনাস 2d প্লাস 3, এটা এটার সাথে y আছে সংযুক্ত, সাথে y সংযুক্ত আছে, আর ডান সাইডে একটা x² আছে। ওকে, এটাকে কিভাবে কাজ করবেন বলছে, আমরা জানি যে আমার এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং নন হোমোজিনিয়াস। কেন? কারণ রাইট হ্যান্ড সাইড 0 না, এবং আমরা দেখতেছি যে এটা হচ্ছে আপনার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের টাইপ। এটা আর বলতে হচ্ছে না বারবার। তো এখানে আমাকে সলিউশনটার জন্য CF ক্যালকুলেট করা লাগবে। তো আমি যদি CF ক্যালকুলেট করতে চাই, আমাকে অক্সিলারি ইকুয়েশন লাগবে। অক্সিলারি ইকুয়েশন এখানে m² 2m প্লাস 3 = 0 ধরে কাজ করতে হবে। এখানে m এর মান কত পাচ্ছেন? m এর মান পাবেন হচ্ছে -1 আর 3। এই যে দুটো রিয়েল রুট কিন্তু ডিস্টিংক্ট। বলছিলাম এর CF ক্যালকুলেট করার যে টেকনিক, সেটা হচ্ছে c1 e⁻⁻x, আর এখানে পাবো হচ্ছে c2 e⁻3x। ওকে, এটা আমরা পাচ্ছি, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এটা গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার ওইটা কি বলছিলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে গেলে আমাকে পার্টিকুলার ইন্টিগ্রাল এখন বের করতে চাই, আমি একটু সাজাতে চাই এটাকে। কিভাবে? ওয়াইটাকে এখানে রাখবো, আর এই পাশে x² থাকবে, এই পাশে হচ্ছে d² 2d প্লাস 3 থাকবে, তাই না? ওকে, তো আমি এখন যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এখানে x² কে আমি x² জায়গায় রাখতে চাই, আর এখান থেকে আমি কি করতে পারি, যা 3 যদি কমন নেই, নিচে আরেকটা কাজ করি, এখানে x² থাকুক, এখান থেকে আমি 3 কমন নিতে চাই, তাহলে 3 কমন নিলে এখানে থাকে 1 প্লাস d² মাইনাস 2d, আর এখানে একটা 3 থাকে। দেখি তো ঠিক আছে কিনা, দেখি তো 3 ঠিক আছে কিনা। ওকে, 1 প্লাস d2 2d 3, এখানে দিবেন x², এর ব্যাখ্যা বলবো না, আর এখানে একটা ইনভার্স থাকবে। আচ্ছা, এবার এটাকে একটু 1/3 রাখলাম। এরপরে যেটা, এটাকে যদি আমরা ভাঙতে চাই, আমরা জানি প্লাস, এই দেখেন ভিতরে প্লাস উপরে মাইনাস আছে, তার মানে এটা সূত্র আসবে হচ্ছে কিরকম আসবে, 1 এখানে আসবে হচ্ছে আপনার যা আছে তাই, 1 মাইনাস এক্স, এখানে আসবে হচ্ছে আপনার প্লাস x², এক্স কি d² 2d 3x², ঠিক আছে? এরকম করে ডট 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 চলতে থাকবে x²। কেন আমি দুটো পর্যন্ত নিলাম, এরপর কেন থাইমে গেলাম এর ব্যাখ্যাও বলবো। আচ্ছা, এখান থেকে এটা লিখতে পারি 1/3, এটাকে লেখা যায় 1। এটাকে যদি আপনি কাটাছেড়া করেন, সবকিছু করেন, তাহলে কি লেখা যাবে জানেন? আচ্ছা, কাটাছেড়া সবকিছু করার ফলে এটাকে লেখা যাবে 2d। জাস্ট এমনিতে ক্যালকুলেশন, আমরা যে ছোটকালের ক্যালকুলেশন ওটা করবেন, কিছুই করবেন এরকম। এখানে 4d² 9, এখানে একটা x², আসলে 1/3 দিবেন এখানে। এবার দেখেন আমি যেটা করতে পারি, x² এর সাথে এটা গুণ করে দিয়েছি, তাহলে x²। এবার 2/3 হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু d দ্বারা কি বোঝায়? d দ্বারা হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝায়। তাহলে x² কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, কি পাবো? কি পাবো? x² কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 2x পাবো, তাহলে এখানে লিখব 2x। এবার এই x² এখানে দেন, তো এখানে
দুইবার ডেরিভেটিভ করতে বলছে, তাই না? দুইবার ডেরিভেটিভ করতে বলছে, তাহলে আমি কি পাবো? 2 পাবো। 2 বাই, দেখি তো ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু দেখতে চাই ঠিক আছে কিনা। ওকে 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 ওকে, একটা কথা দেখতে চাই, স্কোয়ার যুক্ত দুইটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, এটা ঠিক হয়নি, সরি। একটা কাজ করি, আগেই না দেই। এখানে 1, এখানে 2d বাই 3, ঠিক আছে। বাট এই যে এখানে যেহেতু 4d স্কোয়ার বাই 9 আর এখানে মাইনাস এটা আছে, এটাকে দুটাকে একত্রে ক্যালকুলেশন করি, নাইলে আবার আমাকে আরেকটু ঝামেলা করতে হতো এখানে। তাহলে এটা করলে আসবে হচ্ছে d স্কোয়ার বাই 9, ঠিক আছে। আর কিছু না, আমি কোনো ভুল করি নাই, আপনি অমনিও করতে পারতেন, করার পর আপনাকে বিয়োগ করতে হতো। কিন্তু এবার যদি করেন 1/3, এবার দেখেন এই এক্স স্কোয়ারকে এখানে দিয়ে দিতে হবে এক্স স্কোয়ার, আর 2/3 হচ্ছে কনস্ট্যান্ট, আর ডি দ্বারা ডিফারেন্সিয়েশন বোঝায়, এটা 2x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে, মানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে দুইবার আসবে হচ্ছে একটা 2। এরপরে এটাকে দুইবার ডেরিভেটিভ করলে আসবে এখানে একটা 2/9। ওকে, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি সব মিলিয়ে, 1/3, এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 4/3, এখানে পাবো হচ্ছে 2/9। দেখি তো বুঝতে পারছে কিনা। ঠিক আছে, তাহলে এরকম যদি পলিনোমিয়াল দেখতে পান তাহলে কি করবেন, এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, এগুলো মনে রাখতে হবে। কি কাজ করেছি দেখছেন? আর এই এক্স স্কোয়ারটাকে মনে রাখতে হবে, এই যে এক্স স্কোয়ারকে এই পাশে রাখতে হবে, কারণ এর দ্বারা আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই। কনস্ট্যান্টকে আপনি চাইলে এই যে এই পাশে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ কনস্ট্যান্টকে আমরা কি করি, ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসি এই কারণে। আর এই ডি দ্বারা কিন্তু ডিফারেন্সিয়েশন বোঝায়, এটা কিন্তু বারবার বুঝতে হবে। ওকে, তো এটা গেল। আমাদের আরো কিছু কঠিন কঠিন টাইপ আছে, বাট ওইগুলো আরো বড়, এমসিকিউর জন্য এটা দরকার নাই, এই কারণে আমি আর হচ্ছে ওইগুলা করছি না, ওই টাইপগুলো। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি বইটা। বই হচ্ছে আপনার, আজকে আমরা করলাম, এটা পুরাতন বই, 422 পেজে, আমরা তিতাস বই, আমি তিতাস থেকে করিনি যদিও। সেটা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, চ্যাপ্টার 14 এটা। চ্যাপ্টার 15 তো দেওয়া আছে নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, বাট এইভাবে দরকার নাই, এত কিছু দরকার নেই, এত বড় ঠড়ো করে কিছু করার দরকার নেই। আমি এখানে যা আছে আমি এগুলা করে ফেলছি আল্লাহর রহমতে। আরো কঠিন গুলো আছে কয়েকটা, কিন্তু আমি সেগুলো বেশি কঠিনটা আমি করিনি, যেগুলো আসলে এমসিকিউ তে আসার মতো না। তো আমরা এখানে প্রায় কভার করে ফেলছি এই দুইটা চ্যাপ্টার, ঠিক আছে। তো আমরা যদি এতটুকু পারি ইনশাআল্লাহ বেসিক আমাদের ভালো হবে। তো যেহেতু আজকে শুক্রবার আর নামাজে যেতে হবে, আমরা আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী দিন এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করব। আপনি এখন সবকিছু বুঝতে পারবেন, যদি আপনি বই নিয়ে আরো কিছু করতে চান অবশ্যই করতে পারবেন। চ্যাপ্টার বলে দিয়েছি, চ্যাপ্টার 14, চ্যাপ্টার 15 এগুলো আমরা করে ফেললাম আজকে, কিন্তু বইতে অনেক নাম নাম করে দিয়েছে যে একটা নন হোমোজিনিয়াস আর একটা হচ্ছে হোমোজিনিয়াস, এত কিছু দরকার নেই, একটা একসাথে আমরা করতে পারি। আর বইতে অনেক বড় ম্যাথ আছে দেখবেন, কিন্তু এত বড় ম্যাথ তো আসলে আমরা করতে পারবো না, এত বড় ম্যাথ এমসিকিউ তে আসবে না, এই কারণে আমরা বাকিগুলো আর করাইনি। আরো টাইপ আছে, আরো কেস আছে, আমরা 3টা কেস করেই থেমে যেতে চাই। আমি মনে করেছি এই 3টা কেসের মধ্যেই সবকিছু আসার সম্ভাবনা আছে যদি এমসিকিউ আসে। তো সেই পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী দিন এমসিকিউ করবো।